আসসালামু আলাইকুম। আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আপনারা প্রশ্ন করুন, উত্তর দিবে আপনাদের এমপি প্রার্থীরা। আমি চাই আপনারা কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন, সমস্যা, দাবিগুলো। আর সেখান থেকে আমরা মোস্ট ডিমান্ডেড প্রশ্নগুলো নিয়েছি আপনাদের এমপি প্রার্থীদের জন্য। আজকে আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করব, জানার চেষ্টা করব তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যাতে মানুষ স্পষ্টভাবে জানতে পারে তাদের পরিকল্পনা ও অবস্থান। আজকে আমাদের প্রথম গেস্ট হিসেবে আছেন চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়ার অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন স্যার। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি জনগণের প্রথম কিছু প্রশ্ন নিয়েছি আপনার জন্য, যেগুলো হচ্ছে মোস্ট ডিমান্ডেড আমাদের রাঙ্গুনিয়াবাসীদের জন্য। এগুলো আপনার থেকে আমি প্রথমটা থেকে শুরু করতেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, কাপ্তাই রাঙ্গুনিয়া সড়ক ৪ লাইন করার দাবি, তা সময়ের মধ্যে কি এই দাবি পূরণ করবেন? কত সময়ের মধ্যে? মানে দাবি, মানুষের দাবি যে কাপ্তাই রাঙ্গুনিয়া সড়ক ৪ লাইন হওয়া দরকার, মোস্ট ডিমান্ডেড প্রশ্ন এটা। এটা হচ্ছে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আমাদের রাঙ্গুনিয়াবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে কাপ্তাই থেকে আমাদের একেবারে চট্টগ্রাম শহর পর্যন্ত মূল কানেক্টিং রোড বলা যায়। এই রাস্তাতে আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছি এই রাস্তাটা যে অবস্থায় আছে, এতে যে গাড়িগুলো চলে, যে চাপ রাস্তার উপর, সে হিসেবে এটা অনেক আগে থেকে প্রশস্তকরণ কিংবা ৪ লেন করা দরকার ছিল। এবং এটা নিয়ে মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলোর ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রেও একটা পদক্ষেপ দরকার ছিল, কিন্তু ট্রাফিক শৃঙ্খলা যেমন এখানে মেনটেন করা হচ্ছে না, একইভাবে মানুষ মারা যাচ্ছে সংকুচিত রাস্তার কারণে। এটা প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়নি, ৪ লেন করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা অনেক ক্ষেত্রে শুনেছি, সেক্ষেত্রে প্রশস্তকরণ করলে, ৪ লেন করলে অনেকের জায়গা চলে যাবে, কিংবা যারা দায়িত্বশীল তাদের অনেক আপনজনের ভিটে বাড়িতে হয়তো অ্যাকুইজিশনের সম্ভাবনা আছে। এই টাইপের অনেকগুলো বিষয় আসছিল। এর জাতীয় অনেক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে। আমি অনেকবার এটা নিয়ে কথা বলেছি, এরপরও দেখা যাচ্ছে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাঙ্গুনিয়ার মানুষ যদি আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আপনি কয় বছরের মধ্যে এটা করতে পারবেন? প্রথমত আমি বলে রাখি, একজন পার্লামেন্টারিয়ানের মূল কাজ হচ্ছে আমাদের জাতীয় সংসদে আইন প্রণয়নে কন্ট্রিবিউট করা। আইন প্রণয়নের কন্ট্রিবিউট করার ক্ষেত্রে আমাদের এলাকার সামগ্রিক সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরা। A parliamentarian is a voice of the people in the specified constituency. সেক্ষেত্রে শুধু এই রাস্তা না, প্রতিটা নাগরিক ইস্যুস, সমস্যা, এগুলো তুলে ধরার মাধ্যমে পার্লামেন্টে পলিসি মেক করা, পদক্ষেপ গ্রহণ করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে তাগাদা প্রদান করা, মন্ত্রণালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনা পার্লামেন্টের মধ্যে, যে আমার এলাকায় এই এই ইস্যুসগুলোতে আপনারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন, কখন পদক্ষেপ নেবেন, কতদিনের মধ্যে পদক্ষেপ নেবেন। তো সেক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বলতে পারি, যেহেতু এই সড়কে আমি নিজেও চলাফেরা করি, আমি রাঙ্গুনিয়াতে বড় হয়েছি, রাঙ্গুনিয়ার সন্তান, সেক্ষেত্রে এই রাস্তার সমস্যা, এই রাস্তার যে মানুষের সমস্যা, এই রাস্তা ৪ লেন করার বিষয়ে যে জনদাবি, এটা আমি হারে হারে যেমন উপলব্ধি করি, এবং আমি যেহেতু নিজেও এই বিষয়ে অনেকবার কথা বলেছি, দাবি করেছি, আমি পার্লামেন্টে যদি ইনশাল্লাহ নির্বাচিত করে রাঙ্গুনিয়ার মানুষ, আমি প্রথমেই নাগরিক এই সমস্যা অবশ্যই তুলে ধরবো। আমাদের যে মন্ত্রণালয় আছে, আমাদের যোগাযোগ মন্ত্রণালয় আছে, যোগাযোগ মন্ত্রণালয়তে আমাদের নাগরিকদের পক্ষ থেকে সর্বোচ্চ দাবি উত্থাপন করার মাধ্যমে আমরা চেষ্টা করব যে 5 ইয়ার্স টেনিউর থাকলেও আমরা এই রাস্তাটা, যেহেতু আমাদের বেশি প্রয়োজন, এটা আমরা 1 থেকে 2 বছর সময়ের মধ্যে চেষ্টা করব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমরা এটা বাস্তবায়ন করতে পারি। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে পদক্ষেপ নিতে বিলম্ব করে, অ্যাজ এ পার্লামেন্টারিয়ান, ওই মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ সহ সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদেরকে সর্বাত্মকভাবে জনগণের পক্ষ থেকে আমরা চাপ প্রয়োগের মাধ্যমে এই দাবি আদায় করার ক্ষেত্রে অবশ্যই আমি প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়ার মানুষের জনদাবি জাতীয় সংসদের মাধ্যমে আদায়ের ক্ষেত্রে আমি অবশ্যই প্রতিশ্রুতিশীল থাকবো, ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সহিংসতা ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে। পরবর্তী প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। কোন কাটাকাটি, মাদক, বালু ও চাঁদাবাজি কেন্দ্রিক সহিংসতা বন্ধে আপনার কার্যকর পরিকল্পনা কি? ধন্যবাদ। খুন,
রাহাজানি এবং যে ভায়োলেন্স, বিশেষ করে আহ, আমাদের মাদক সহ একটা কি ইস্যু বললেন, এটা হচ্ছে চাঁদাবাজি, চাঁদাবাজি, বালু চাঁদাবাজি। বালু, এই ইস্যুস গুলো, এগুলো রাঙ্গুনিয়াবাসীর খুবই উদ্বেগের কিছু জায়গা। বিশেষ করে অপরিকল্পিত বালু উত্তোলন, হুম। মাদক এবং চাঁদাবাজি, এই ইস্যুগুলো নিয়ে আমাদের তরুণ সমাজ রিসেন্টলি আন্দোলন করেছে। সে আন্দোলনগুলোতে আমি একাত্মতা পোষণ করেছি এবং এলাকার মানুষ, ভুক্তভোগী যারা, তারা মানববন্ধন করেছে। অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে কর্ণফুলীর বাঁধ ভেঙে অনেকের বাড়িঘর চলে যাচ্ছে এবং রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমি একেবারেই নাগরিকদের প্রতিটা আন্দোলনে সমর্থন জ্ঞাপন করেছিলাম, কথা বলেছি। পাশাপাশি আমি বিভিন্ন জায়গায় গিয়েও সেই যে রাস্তাগুলো নষ্ট হয়েছে এগুলোর বিষয়ে কথা বলেছি। এখানে বালু উত্তোলনের বিষয়টা আমরা খুব দৃশ্যমান একটা অপরাধ প্রতিনিয়ত হচ্ছে, সবাই কথা বলছে। আমি পাবলিকলি আহ্বান জানিয়েছি, আসুন আমরা যারা প্রার্থীরা আছি, রাজনৈতিক নেতৃত্বরা আছে, সবাই একসাথে বসে শপথ গ্রহণ করি যে এই জাতীয় রাঙ্গুনিয়ার ক্ষতি হয় কিংবা এই অবৈধ বালু উত্তোলন সহ চাঁদাবাজি এবং এই যে মাদক, এগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। সেটা যেই করুক, যে দলেরই হোক, আমরা কাউকে টলারেট করব না। যে কেউ পরিচয় দিয়ে সে যেন আশ্রয় প্রশ্রয় না পায়, সে বিষয়ে আমি যেমন কমিটেড, আমি আমার রাজনৈতিক অন্যান্য যারা সহকর্মী আছে, অন্যান্য দলের যারা প্রার্থী আছে, সবাইকে পাবলিকলি আহ্বান জানিয়েছি, এখনো আহ্বান জানাই। আমাদের কথা খুবই স্পষ্ট, আমরা যেন মাদক, অবৈধ বালু উত্তোলন, তারপরে এই যে আমাদের চাঁদাবাজি, মাস্তানি, বিভিন্ন প্রকার যে ভায়োলেন্স বেড়ে গিয়েছে হঠাৎ করে, এগুলোর বিষয়ে আমরা সবাই একসাথে পদক্ষেপ গ্রহণ করি। আপনারা জানেন আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করছি। তো অপরাধ ক্রিমিনোলজি নিয়ে, অপরাধ বিজ্ঞান নিয়ে আমার পড়াশোনা আছে, আমি কাজ করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি আমি নির্বাচিত হই, এগুলো খুবই কম সময়ের মধ্যে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রশাসন প্রশাসনকে যদি প্রপারলি কোঅপারেট করা যায়, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায় এবং তাদেরকে যদি কোনো পলিটিক্যাল আশ্রয় দেওয়া না যায়, জনগণ মনে করে, তাহলে কেউ চাঁদাবাজি করতে সাহস করবে না, কেউ মাদক ব্যবসা করতে পারবে না এবং কেউ আমাদের এখানে অবৈধ বালু উত্তোলন করতে পারবে না। রাঙ্গুনিয়া হবে সুপরিকল্পিত একটা উপজেলা। এটাকে মডেল উপজেলা করার জন্য সুপরিকল্পিত ভাবে যদি পদক্ষেপ গ্রহণ করা হয়, কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় না দেওয়া হয়, আমি মনে করি এই যে চাঁদাবাজি, অপরিকল্পিত বালু উত্তোলন এবং মাদক ব্যবসা বন্ধ করা খুবই সহজ। কারণ সেক্ষেত্রে নাগরিকরাও এগিয়ে আসবে, যদি রাজনৈতিক প্রশ্রয় না পায়, জনপ্রতিনিধি যদি আহ্বান করে আপনারা সবাই এগিয়ে আসুন, সেক্ষেত্রে নাগরিকরাও এগিয়ে আসবে এই অপরাধীদের বিরুদ্ধে। আমাদের স্লোগান হওয়া উচিত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং বালুদস্যু, সেটা যেই হোক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। একজন অপরাধী কেবলই অপরাধী। এই স্লোগানে যদি আমরা সবাই ঐক্যমত পোষণ করতে পারি, তাহলে আমি মনে করি এই অপরাধ প্রবণতা দূরীভূত করতে 1-2 মাসের চেয়ে বেশি, এই ক্রিমিনালদেরকে আইনের আওতায় আনতে কিংবা এগুলো বন্ধ করতে কয়েক মাসের চেয়ে বেশি সময় লাগার কথা না। আমি যেহেতু একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইন পেশা আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সবাইকে নিয়ে প্রতিরোধ করতে পারবো। কারণ পাবলিক আমি বলেছি, আমার সাথে কোনো চাঁদাবাজ নেই, আমার সাথে কোনো সন্ত্রাস নেই, আমার সাথে কোনো বালুদস্যু নেই, আমার সাথে কোনো প্রকার আমি ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিই না, সাথেও রাখি না। সমাজের শিক্ষিত, মার্জিত, রুচিশীল মানুষদেরকে নিয়ে আমরা রাঙ্গুনিয়াতে রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। তাই আমি এই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, অপরাধ দূরীভূত করার ক্ষেত্রে আমি আশাবাদী, এগুলো অল্প সময়ের মধ্যে আমরা যদি নির্বাচিত হই, অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষা ও যুব উন্নয়ন নিশ্চিত করতে আপনার বাস্তব পদক্ষেপ কি, এবং স্কুল কলেজের রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্নীতি কিভাবে কমে? যুবকদের স্কিল ডেভেলপমেন্ট এবং তরুণদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার জন্য আমার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আমি ইতিমধ্যে ঘোষণা করেছি। রাঙ্গুনিয়ার যুব সমাজের জন্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা, আমাদের প্রতিটা ইউনিয়নে ইয়ুথ বিজনেস ক্লাব তৈরি করার মধ্য দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, অ্যাট দ্য সেম টাইম প্রতি বছর জব ফেয়ারের মাধ্যমে তরুণ এবং বেকার যুবকদের কর্মসংস্থান এর জন্য আমরা রাঙ্গুনিয়াতে একটা জব ফেয়ার করে প্রতি বছর
বেকারদের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে তাদের যেন কর্মসংস্থান করা যায়, সেজন্য আমার সুস্পষ্ট কর্ম পরিকল্পনা রয়েছে, যাতে বাইরের মানুষ লাগবে না। রাঙ্গুনিয়ার যারা বড় বড় যারা উদ্যোক্তা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় রাঙ্গুনিয়ার সন্তানেরা প্রতিষ্ঠিত আছে, সবাইকে ঐক্যবদ্ধ করে যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের জন্য তালিকা প্রণয়ন করে তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সৃষ্টি করার জন্য আমার পরিকল্পনা আছে। এবং তারা যাতে করে উৎসাহিত হয় সেজন্য তাদের একটা ইউথ বিজনেস ক্লাব তৈরি করে তাদেরকে প্রতিটা ইউনিয়নে তাদেরকে কাউন্সেলিং মোটিভেশন পাশাপাশি তারা যাতে করে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পারে, এজন্য আমাদের ব্যাংক সেক্টরে আমরা কোঅর্ডিনেট করে তাদেরকে যাতে সহজে ঋণ এর মাধ্যমে তারা জাতির উদ্যোক্তা হতে পারে সেই বিষয়ে আমাদের স্পষ্ট কর্ম পরিকল্পনা আমাদের বাইরে রয়েছে। দেশে দেখছি যারা ভালো কাজ করে স্টুডেন্টরা, তাদেরকে সরকারিভাবে ঋণ দেওয়া হয়, অথবা এই যারা বিজনেস আইডিয়া থাকে তাদের বিজনেস আইডিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারিভাবে হেল্প করা হয়। এটা কি সম্ভব হবে রাঙ্গুনিয়াতে? অবশ্যই এটা আসলে একটা সদিচ্ছার বিষয়। এটা আহ, একজন সেটা জনপ্রতিনিধি হোক বা রাঙ্গুনিয়া নিয়ে যারা চিন্তা করে তাদের সমন্বিত প্রয়াস এটা খুবই সম্ভব। এটা আমরা বলেছি, আমি নির্বাচিত হলে আমি সবার সহায়তা চাইবো, আমরা যেন সবাই একসাথে মিলে রাঙ্গুনিয়া বেকারদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে তাকে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তাকে প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তৈরি করা। এখানে অনেকগুলো কলেজ রয়েছে, বাট এখানে টেকনিক্যাল কলেজ নেই। নাই। আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট স্ট্রং ইনস্টিটিউট নেই। সরকারি অনেকগুলো যুব উন্নয়ন থেকে শুরু করে অনেকগুলো সরকারি উদ্যোগ এবং মন্ত্রণালয় রয়েছে, একাধিক মন্ত্রণালয় রয়েছে যাদের কাজ হচ্ছে সেক্টরে কাজ করা। তাহলে এই সরকারি যে উদ্যোগগুলো আছে এগুলো কি ইফেক্টিভলি যেমন আমি রাঙ্গুনিয়াতে নিয়ে আসবো, রাঙ্গুনিয়ার ছেলেদেরকে তরুণ যুবকদেরকে স্কিল করার জন্য, অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক পদক্ষেপ প্রয়োজন বোধে নিতে হবে, উপজেলায় নিতে হবে। তাদের ইউথ বিজনেস ক্লাব তৈরি করে তাদেরকে যদি আমরা বিজনেস আইডিয়া একটা সুযোগ সৃষ্টি করে দিই, সেই আইডিয়াগুলো সমন্বিত করে যদি আমরা প্রতি বছর জব ফেয়ার করি, এখানে তাদেরকে চাকরি দেওয়া, এট দ্য সেম টাইম তার ব্যবসায়িকভাবে তাকে সহযোগিতা করা, এবং এর মাধ্যমে আমরা যদি পাবলিক প্রাইভেট ব্যাংকিং সেক্টরকে সম্পৃক্ত করে তাকে যদি তার ব্যবসায়িক আইডিয়ার ভিত্তিতে ঋণের ব্যবস্থা করা দিয়ে যেতে পারে, আমি মনে করি রাঙ্গুনিয়ার তরুণ সমাজ তারা মোটিভেটেড থাকবে, বেকার থাকবে না। অ্যাট দ্য সেম টাইম তারা আর ওই যে মাদক, এই টেন্ডারবাজি, সন্ত্রাস এগুলোতে যাবে না। সে ভালো কাজ করতে পারলে সেখানে অসৎ কাজের মধ্যে যাবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের যে বিষয়টা বলেছেন, রাজনৈতিক রাজনীতিক প্রভাব, প্রশাসনিক প্রভাব, দুর্নীতি। শিক্ষা জীবনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সামনের নেতৃত্ব তৈরি করার জন্য। আজকে যে বাংলাদেশে সৎ নেতৃত্বের অভাব, সেটার মূল কারণটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রাজনীতির বাদ দিয়ে অপরাজনীতি চর্চা করতে শুরু করে দিয়েছে সব ক্ষেত্রে। স্টুডেন্ট পলিটিক্স এর নাম নিয়ে দেখা যায় ওখানে আধিপত্যবাদ, টেন্ডারবাজি, ওখানে দেখা যায় সন্ত্রাস, ভায়োলেন্স এবং নাম ব্যবহার করে দখলদারিত্ব, বিভিন্ন পলিটিক্যাল নেতার আশ্রয়ে প্রশ্রয়ে দেখা যাচ্ছে এই ছেলেগুলো, এগুলো এই ছেলেগুলোকে দেখা যাচ্ছে, স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে রাজনীতি মিস ইউজের মাধ্যমে আমাদের শিক্ষাঙ্গনগুলো, শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, বিধায় ভালো নেতৃত্ব উঠে আসছে না। দেশের আমাদের জনশক্তি, আমাদের যে সাধারণ যে ছেলেমেয়েরা তারা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে না ওঠার পিছনে রাজনৈতিক যে অপরাজনীতি, অপপ্রয়াস, এগুলো অন্যতম একটা কারণ। তো সেই জন্য শিক্ষাঙ্গনে অপরাজনীতি, দখলদারিত্ব, আধিপত্যবাদ, এই রাজনৈতিক একেবারে ন্যাকেট লেজুর ভিত্তি থেকে ছাত্র রাজনীতিকে যেন বেরিয়ে আসতে হবে। শিক্ষাঙ্গনেও রাজনীতির নাম দিয়ে যে অপরাজনীতি চর্চা, ওগুলো বেরিয়ে আসতে হবে। ওখানে স্টুডেন্টদের ক্লাব থাকবে, সংসদ থাকবে, যাতে তারা নিজেকে সামাজিকভাবে গড়ে তুলতে পারে, দেশকে লিড দেওয়ার জন্য। তো সেই জন্য আমি প্রতিশ্রুতিশীল, ইনশাআল্লাহ আমরা শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ ফিরিয়ে আসবে। অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টরা যাতে করে তারা একটা সামাজিকভাবে গড়ে ওঠার জন্য, নিজেকে তৈরি করার জন্য সংসদগুলো আরো সচল করা হবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারীদের ভুলের কারণে যদি জাতীয় পরিচয়পত্রে ভুল হয়, তাহলে সংশোধনের জন্য সাধারণ মানুষ অর্থ দিতে হবে কেন, এবং এ বিষয়ে আপনার অবস্থান কি? ধন্যবাদ। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটা আমাদের প্রতিটা নাগরিকের খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এই ডকুমেন্ট তৈরি করার সময় খুবই কেয়ারফুলি করা উচিত, বাট বাস্তবতা হচ্ছে সারা দেশের আইডি কার্ডগুলোতে যথেষ্ট ভুল হয়েছে। আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রীয় বাজেট দেওয়া হয়েছে এগুলো তৈরি করার জন্য, প্রশাসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভুলের কারণে কিংবা অবহেলার কারণে ভুলগুলো হয়েছে। এগুলো কারেকশনের দায়িত্ব হচ্ছে আসলে সরকারের। যেহেতু নাগরিকরা ভুল করলে সেক্ষেত্রে তাদেরকে দায়ী করা যেত বা তারা পে করে এটা কারেকশন করে নিত। এখন এটা একটা নাগরিক সেবা, এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি কেউ ভুল করে থাকে
প্রশাসনিকভাবে সেটা কারা সংগ্রহ অবশ্যই সরকারের দায়িত্ব। এটার জন্য আলাদা ফি, টাকা পয়সা দিতে হলে এটা খুবই দুঃখজনক। এটা বন্ধ যেমন করতে হবে, আর নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে এই জাতীয় যে কোনো প্রকার নাগরিকদের হয়রানি, সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন প্রকার যে এই সমস্যা রয়েছে, সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের কিংবা অবৈধ যদি কোনো লেনদেন করতে হয়, এগুলো আসলে খুব কঠোর হস্তে দমন করতে হবে। কারণ আমাদের তো আসলে বর্তমান অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সার্বিকভাবে কারাপশন ফ্রি একটা বাংলাদেশ করা। বাংলাদেশকে দুর্নীতিতে যদি আমরা কমিয়ে আনতে না পারি, তাহলে আমাদের উন্নয়ন কিংবা কর্ম পরিকল্পনা কোনোটাই ইফেক্টিভ হবে না। সরকারি সেবার কথা যে বলা হয়েছে, বাংলাদেশে একটা কমিশনই আছে, পাবলিক সার্ভিস কমিশন, প্রতিটা দেশেই থাকে। এটা করা হয়েছে পাবলিক সার্ভিসের জন্য। সারা দেশে যে সরকারি অফিসারগুলো অ্যাপয়েন্ট করা হয়, তাদের মূল কাজ হচ্ছে আসলে পাবলিক সার্ভিস মানে জনগণের সেবা প্রদান করা। সেই সেবা প্রদান করার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এরা জনগণের ট্যাক্সের টাকায় তারা চাকরি করছে। সুতরাং জনগণকে সেবা প্রদান করাই হচ্ছে পাবলিক সার্ভেন্ট যারা রয়েছে তাদের মূল কাজ। তো সেক্ষেত্রে জনগণকে সম্মানের সাথে সেবা প্রদান করার জন্যই আসলে সারা দেশের মধ্যে পাবলিক সার্ভিস এই যারা আছে তাদের মূল কাজ হিসেবে তাদের সাইন করা হচ্ছে। তারা তো যে সেই ক্ষেত্রে তারা যদি কোনো প্রকার করাপশন করে, সার্ভিস পাওয়ার ক্ষেত্রে যদি জনগণের কোনো প্রকার ভোগান্তি হয়, এটা সাথে সাথে পদক্ষেপ যেমন নিতে হবে। এট দ্য সেম টাইম আমাদের যে ব্যুরোক্রেসির যে সমস্যাটা রয়েছে, সেবা পাওয়ার ক্ষেত্রে জনগণের ভোগান্তিকতা আছে, এটা আমরা জানি বিদায় আমি আমার কর্ম পরিকল্পনাতে সুনির্দিষ্টভাবে সরকারের প্রতিটা সেক্টরে, সেটা স্বাস্থ্য সেবা হোক, সেটা আমাদের ভূমি সেবা হোক, সেটা আইন শৃঙ্খলা বাহিনীর সেবা হোক, সার্বিক সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি দূর করার জন্য আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা আছে, যাতে করে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমে এবং করাপশন যাতে করে এখানে জিরো পর্যায়ে নিয়ে আসা যায়। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইউনিয়ন পরিষদগুলোতে প্রকৃত অর্থে সাধারণ মানুষ সেবা কেন্দ্রে রূপান্তরিত করতে এবং বাস্তব ও পরিমাপযোগ্য পদক্ষেপ কি হবে, যাতে অতিরিক্ত টাকা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করতে পারে? আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে, এদের মূল কাজ হচ্ছে আসলে সংশ্লিষ্ট ইউনিয়নের যারা নাগরিক আছে তাদের সুনির্দিষ্ট কিছু সার্ভিস প্রদান করা। স্থানীয় সরকারের দায়িত্ব, আমাদের উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব এগুলো সুনির্দিষ্ট করা আছে। এরপরে দেখা যাচ্ছে অল্প কিছু সেবা সেগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের যেমন অনীহা, অবহেলা রয়েছে। নাগরিকরাও দেখা যায় একটা ওয়ারিশান্স আমাদের জন্য দৌড়তে দৌড়তে হয়রান হয়ে যায়। একটা জন্ম সনদ করতে গেলে দীর্ঘ সময় লেগে যায়। আমি নিজেও আসলে জন্ম সনদ নিতে গিয়ে দেখলাম যে দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ সময়। তো নিজে যেহেতু এগুলো দেখেছি, এজন্য এগুলো নিয়ে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলোর জন্য দেখা যায় নাগরিকরা সাফার করছে। যেগুলো খুব সিম্পলি একটু সদিচ্ছা এবং একটু চেষ্টা করলে এগুলো দূরীভূত করা সম্ভব। ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল সার্ভিস সেন্টার যদি ইফেক্টিভলি চালু করা যায়, অনলাইনে আবেদন করে খুব দ্রুত সময়ে আমাদের জন্ম সনদ কিংবা মৃত্যু সনদ, আমাদের নাগরিক সনদ, কিংবা আমাদের এই যে এই আমাদের আদার যে সার্ভিসগুলো আছে ইউনিয়ন পরিষদে, এই সেবাগুলো খুব সহজেই কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের ছোটখাটো একটু কারাপশনের বিষয়ও আছে, যদি অনলাইন সার্ভিস এখানে চালু করা যায়। এখন সবাই স্মার্টফোন ইউজ করে, স্মার্টলি যে কেউ এটা ডিল করতে পারে। আমার মনে হয় এটা একটু আন্তরিক হলেই এগুলো খুব সম্ভব। আর ইউনিয়ন পরিষদের কিছু কাজ যেগুলো আছে, তাদের গ্রাম্য আদালত সহ কিছু আইনগত বিষয় আছে, এগুলো অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা বুঝেও না তাদের কার্যের পরিধি কতটুকু, তারা কি করতে পারবে। এক্ষেত্রে দেখা যায় তারা চেয়ারম্যানের ক্ষমতা যতটুকু নাই, তারা এর চেয়ে বেশি প্রয়োগ করতে চেষ্টা করে। আবার অনেক ক্ষেত্রে মানুষও দেখা যায় তাদের কাছে যতটা ক্ষমতা নেই, এর চেয়ে বেশি প্রত্যাশাও করে। সেই জন্য গ্রাম্য আদালত সালিসি প্রক্রিয়ায় মানুষের অনেকগুলো সমস্যার সমাধানের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখা যায় এটাকেও মারাত্মকভাবে মিস ইউজ করা হয়। যেহেতু আমি আইনের স্টুডেন্ট, আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব কর্তব্য কি কতটুকু আছে এগুলো আমি ভালোভাবেই জানি, এবং আশা করছি আমরা এগুলো অনলাইন পাশাপাশি তার দায়িত্বের যে ইস্যুস গুলো আছে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে ইউনিয়ন পরিষদগুলোকে আমরা জনবান্ধব একটা প্রতিষ্ঠানে স্থানীয় সরকারের একটা অংশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমার একটা পার্সোনাল প্রশ্ন, রিসেন্টলি দেখেছেন যা প্রভাবশালী কোনো নেতা একদিনের ভিতরে আইডি কার্ড পেয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণকে 1 মাসেরও বেশি সময় লাগে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? মন্তব্য একটাই, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি 1971 সালে, স্বাধীনতা সংগ্রাম হয়েছে আমরা জানি, একটা ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, হিউম্যান ডিগনিটি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ নাগরিকদের সবার সমমর্যাদা, নাগরিকদের মধ্যে সমতা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। একইভাবে 24-এর যে আন্দোলন, সেটাতেও আপনি দেখবেন যে
এটার শিরোনামটাই ছিল হচ্ছে অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে এখন যদি দেখা যায় রাষ্ট্রের অমুক ব্যক্তি একদিনে পাবে, সাধারণ নাগরিক 30 দিনেও পাবে না, তাহলে এখানে তো এটা স্পষ্ট ডিসক্রিমিনেশন। এবং এই ডিসক্রিমিনেশন কমানোর জন্যই 71 কিংবা 90 কিংবা 26, আমরা যদি সেটা নিশ্চিত করতে না পারি, আমাদের এই আন্দোলনগুলো কেবলই বইয়ের খাতায় লেখা থাকবে, কিন্তু জনগণ এটার কোনো আসলে সুফল পাবে না। আমাদের শেষ এবং ফাইনাল প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কেন রাঙ্গুনিয়াবাসী আপনাকে ভোট দেবে, একটা সংক্ষিপ্ত বিবরণ। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট ইকবাল হাসান, আপনাদেরই সন্তান। রাঙ্গুনিয়ায় আমার জন্ম। রাঙ্গুনিয়া থানার পাশে সৈয়দবাড়ি গ্রামে আমি জন্মেছি, বড় হয়েছি এখানে। আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। এরপরে আমি আমার জীবনের প্রতিটা পর্যায়ে পেরিয়ে আমি 2 ধারায় শিক্ষা গ্রহণ করেছি, মাদ্রাসা শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ট্রেডিশনাল শিক্ষা দুদিকে গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় থেকেও আমি LLB অনার্স, LLM, এমফিল শেষ করে PhD গবেষক হিসেবে কাজ করছি। আমি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে প্র্যাকটিসে রত আছি। আমার পেশাগত জীবনে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS এর দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমার পেশাগত জীবনের অভিজ্ঞতা, এই রাঙ্গুনিয়াতে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আমি বুঝতে পারি একটা রাঙ্গুনিয়ার ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে জন্মগ্রহণ করে সে বড় হওয়ার ক্ষেত্রে, সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা কোন জায়গায়, তার চ্যালেঞ্জ কোন জায়গায়। তো সেই জন্য সেই চ্যালেঞ্জগুলো জানে বিদায় রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের সমস্যা আমি বুঝতে পারি, রাঙ্গুনিয়ার তরুণ প্রজন্মের সমস্যা আমি বুঝতে পারি, রাঙ্গুনিয়ার শিক্ষা দীক্ষা এবং রাঙ্গুনিয়ার তরুণদের কর্মসংস্থানের সমস্যা আমরা উপলব্ধি করতে পারি। তো সেই জন্য আমি বিশ্বাস করি রাঙ্গুনিয়ার প্রতিটা পর্যায়ের, প্রতিটা সেক্টরের কি সমস্যা এগুলো আমি বুঝতে পারি। এই জন্য 20-25 বছর যাবৎ রাঙ্গুনিয়াতে আমি বিভিন্ন মানবিক সামাজিক কাজে সম্পৃক্ত ছিলাম, নাগরিক বিভিন্ন ইস্যুতে আমি কথা বলেছি, আন্দোলন করেছি। তো সেই ক্ষেত্রে রাঙ্গুনিয়ার কি সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি বিধায় আমি রাঙ্গুনিয়ার প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সাথে ডায়লগ করে আমরা 13 দফা কর্মপরিকল্পনা আমরা ঘোষণা করেছি। যে কর্মপরিকল্পনাতে রয়েছে শিক্ষা, দক্ষ জনশক্তি, কর্মসংস্থান, প্রবাসীদের জন্য বিশেষ সহায়তা, গ্রামীণ অর্থনীতি, আমাদের ঘুমাই বিল এবং কর্ণফুলী নদী। এছাড়া আমাদের এই কর্মপরিকল্পনাতে রয়েছে আমাদের স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, মানবাধিকার, গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজ দূর করার জন্য শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিষয়ক ইস্যু। এই সবগুলো বিষয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। কারণ আমি রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে রাঙ্গুনিয়ার তৃণমূল পর্যায়ে তরুণ কিংবা প্রবাসী সবার সাথে আমি ডায়লগ করে আমরা এই কর্মপরিকল্পনা সাজিয়েছি বিদায় আমি মনে করি এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে রাঙ্গুনিয়াকে একটা বাংলাদেশে 1 নম্বর মডেল উপজেলাতে রূপান্তরিত করা সম্ভব। তো সেই জন্য আমাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আছে, ওয়ার্ক প্ল্যান আছে, আমাদের টার্গেট ফিক্স করা আছে, আমাদের রুট ফিক্স করা আছে। সেজন্য আমি মনে করি রাঙ্গুনিয়া সন্তান হিসেবে, আমি সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী হিসেবে, কিংবা আমি রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের সাথে আমি একসাথে সংলাপ করে, যেহেতু আমার নিজস্ব অভিজ্ঞতা রয়েছে রাঙ্গুনিয়ার সমস্যা এগুলো সমাধান করার, চিহ্নিত করেছি আমি। তো সেজন্য রাঙ্গুনিয়াকে এক শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং নিরাপদ রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তোলার জন্য, বিশেষ করে বাংলাদেশে মডেল উপজেলায় মডেল রাঙ্গুনিয়া হিসেবে গড়ে তোলার জন্য আমার সার্বিক যেহেতু ড্রিম আছে, ওয়ার্ক প্ল্যান আছে, টার্গেট আছে, এই জন্য আমি মনে করি আমরা সফল হব সবাইকে নিয়ে। আমাদের স্লোগান সবার জন্য, সবার সাথেই গর্ব আমরা রাঙ্গুনিয়া। তাই আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষকে আমার আপনজন মনে করে আমি কাজ করব। যে দলই করুক, যে মতের মানুষই থাকুক, সবাইকে যেহেতু আমি ধারণ করি, সবাইকে আমি ওন করি, সবার সাথে আমি কাজ করেছি, কাজ করছি, সেজন্য আমি বিশ্বাস করি আমি একটা ইনক্লুসিভ রাঙ্গুনিয়া, অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়া, ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। লাস্টলি এটা বলতে চাই, এই বাংলাদেশের পার্লামেন্টে যারা আছে তাদের মূল কাজ হচ্ছে আইন প্রণয়নে ভূমিকা পালন করা। এখন পার্লামেন্টের মূল কাজ কিন্তু, বা একজন এমপিদের মূল কাজ কিন্তু আইন প্রণয়ন করা। ওদের কাজ কিন্তু আপনার উন্নয়ন কিংবা রাস্তাঘাট করার মূল কাজ নয়, বরং সার্বিক উন্নয়ন কাজ হচ্ছে স্থানীয় সরকারের কাজ। আর এমপি বরং জনগণের কণ্ঠস্বর হিসেবে সে উন্নয়ন পরিকল্পনাটা যথার্থভাবে হচ্ছে কিনা, ইফেক্টিভলি হচ্ছে কিনা, ন্যায্যতার সাথে হচ্ছে কিনা, এটা সবসময় জনগণের পক্ষে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হচ্ছে একজন এমপির কাজ।
তো সেই জন্য আমি মনে করি বাংলাদেশ সুপ্রিম কোর্ট একজন আইনজীবী হিসেবে একজন এমপির দায়িত্ব কি, কর্তব্য কি আমি ভালোভাবে জানি, বুঝি, বিদায় পার্লামেন্টে আমি কন্ট্রিবিউট করতে পারবো। আমি যেরকম ভাবে এলাকার তরুণদের সাথে কথা বলছি, আন্দোলন সংগ্রামে নাগরিক ইস্যুতে সম্পৃক্ত ছিলাম, একইভাবে পার্লামেন্টে কথা বলার মাধ্যমে রাঙ্গুনিয়ার মানুষের ন্যায্য দাবি পার্লামেন্টে তুলে ধরতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি আশাবাদী আমরা রাঙ্গুনিয়াকে শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং নিরাপদ রাঙ্গুনিয়া করতে পারবো ইনশাল্লাহ। সেই জন্য রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষ, 15টা ইউনিয়ন এবং একটা পৌরসভা মিলে আমাদের প্রায় 3,19,000 ভোটার সবাইকে ধারণ করে আমি এগিয়ে যেতে চাই। আপনাদের সন্তান হিসেবে রাঙ্গুনিয়াকে আমি ধারণ করি, রাঙ্গুনিয়ার প্রত্যেকটা মানুষকে আমি ধারণ করি। আমি আশা করছি আমি সবাইকে নিয়ে রাঙ্গুনিয়া গড়ে তুলবো ইনশাল্লাহ। তো সেই জন্য আপনাদের সন্তান হিসেবে, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে, তৃণমূল মানুষের সাথে সম্পৃক্ত একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা আমাকে যদি ভোট প্রদান করেন তাহলে রাঙ্গুনিয়া হবে আমাদের সবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।